গত ক্লাসে সম্ভবত আমরা যে জিনিসটুকু পড়েছি সেটা জাস্ট আমি 1 মিনিটের মধ্যে শেয়ার করি। সেটা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যোগ হলে যদি নাউন হয় সেটাকে আমরা জিরান বলি, আর ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পর যদি ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয় সেটাকে আমরা পার্টিসিপল বলি। আচ্ছা, এর বাইরে আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা নাউনকে চিনতে পারলেই হবে, বাকি কিছু আমাদের আর দরকার নাই। তো নাউন কোন কোন জায়গায় বসে আমরা জানি যে নাউন সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, আবার অবজেক্ট মানে ভার্বের অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট, ইনফিনিটিভের অবজেক্ট। তিনটা অবজেক্ট আমরা দেখেছিলাম। পাশাপাশি আমরা দেখেছিলাম ডিটারমিনার এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটাকে আসলে আমরা জিরান বলবো নাকি পার্টিসিপল বলবো। সেই ক্ষেত্রে আমরা একটা রুলস ফলো করেছিলাম, সেটা হচ্ছে যে ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটাকে জিরান, আর একাধিক ওয়ার্ড থাকলে জিরান্ডও হতে পারে পার্টিসিপলও হতে পারে, সেটা আমরা ইজ বা ফর দিয়ে টেস্ট করে দেখেছিলাম। এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম মোস্ট প্রবাবলি। এতটুকু পর্যন্ত যারা ক্লাসে ছিলেন বা ক্লাসটা করেছেন তাদের কোনো প্রবলেম আছে কিনা, থাকলে এর মধ্যে জিজ্ঞেস করেন, নাহলে আমি পরবর্তী থেকে শুরু করব। ওকে, আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, এখন আমরা তাহলে পরবর্তীতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট হিসেবে আমার যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বসে সেটা কি জিরান হবে নাকি পার্টিসিপল হবে, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, কমপ্লিমেন্ট হিসেবে আমাদের কোন কোন পার্ট অফ স্পিচ বসে? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভেরি গুড। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউন হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভও হয়। ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পরে যদি সেটা নাউন হয় সেটাকে আমরা বলছিলাম কি জিরান, আর ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পরে যদি অ্যাডজেক্টিভ হয় সেটাকে বলেছিলাম কি পার্টিসিপল। তো একটু আগে আমরা যে জিনিসটা জানতে পারলাম আবার, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে আমার নাউনও বসে, অ্যাডজেক্টিভও বসে। তার মানে কমপ্লিমেন্টের জায়গায় আমি যদি ভার্ব প্লাস আইএনজি পাই, সেটা নাউন হওয়ারও সুযোগ আছে, অ্যাডজেক্টিভ হওয়ারও সুযোগ আছে। দ্যাটস ওয়াই জিরান্ড হওয়ারও সুযোগ আছে, পার্টিসিপল হওয়ারও সুযোগ আছে। এতটুকুতে কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, সিইং ইজ বিলিভিং। বিলিভিং হচ্ছে আমার কমপ্লিমেন্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, সো লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, আর বিলিভিং সাবজেক্ট কে বোঝাচ্ছে। তো সিইং হচ্ছে এখানে ইজ ভার্বের সাবজেক্ট, অতএব সে জিরান, ডেফিনেটলি জিরান, সে নাউন, ডেফিনেটলি জিরান। এখানে কারো দ্বিমত থাকবে না, কারণ আমরা শিখে এসেছি অলরেডি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় বিলিভিং, এই বিলিভিং তো কমপ্লিমেন্ট। এখন বিলিভিং যেহেতু কমপ্লিমেন্ট, সে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিলিভিং কে আমরা নাউন বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো? নাউন বলবো স্যার। নাউন বলবো। এর পেছনে কোনো লজিক আছে? স্যার হোয়াট ইজ সিং, সিংটা কি, এটা কি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা মিলতেছে?
Okay. Again, another example. The movie is exciting. এখানে এক্সাইটিংটা কি? অ্যাডজেটিভ। Obviously সে কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ। এটা কেন অ্যাডজেক্টিভ? ওকে, সবার জন্য উন্মুক্ত। আমাকে শুধু এতটুকু আপনাদের মনের যত ধরনের চিন্তাধারা সবগুলো শেয়ার করেন এখানে। বিলিভিংটাকে কি মনে হচ্ছে, এক্সাইটিং কে কি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, এতটুকু। স্যার Sir, বিলিভিংটা হচ্ছে exciting. নাউন, এক্সাইটিংটা হচ্ছে অ্যাডজেটিভ। হ্যাঁ, সেটা তো আপনি বোধহয় একটু আগে বলেছেন বিলিভিংটা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করে সেজন্য আপনি নাউন পেয়েছেন। এক্সাইটিংটা অ্যাডজেক্টিভ কেন সেটা জানতে চাইছিলাম। স্যার হাউ ইজ দ্য মুভি, হাউ দিয়ে কোশ্চেন করলে এটা মিলতেছে এই কারণে। আচ্ছা, হাউ মুভিটি দিয়ে কেমন? প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পাইছেন। ওকে, হ্যাঁ, একটা আপু বলতে চেয়েছেন। আপু, স্যার মুভিটা তো হচ্ছে দা মুভিটা নাউন না, তো এটার উম দোষ গুণ অবস্থান বা কিছু বোঝালে তখন হচ্ছে ওইটা অ্যাডজেক্টিভ হয়। তো ওকে, এক্সাইটিংটা হচ্ছে ওই নাউনটাকে মডিফাই করে বা বোঝায়, এই জন্য হচ্ছে এক্সাইটিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কি। আচ্ছা। কিন্তু বিলিভিংটা স্যার বুঝতেছি না, কনফিউজ। করিম ইজ এ টিচার। ওকে আপু, করিম ইজ এ টিচার। সো টিচারটা কাকে মডিফাই করছে? করিমকে। তাহলে টিচার কোন পার্ট অফ স্পিচ? চুপ হয়ে গেছেন কেন? আচ্ছা, স্যার এইভাবে আলাদাভাবে বলতে পারছি না। আচ্ছা। আপনি বলছেন এক্সাইটিং দা মুভিকে মডিফাই করেছে, দা মুভি নাউন, তাই এক্সাইটিং অ্যাডজেক্টিভ। এটা হতেই পারে না আপনার কথা, যদিও আমি মেনে নিলাম, তারপরও এটা আসলে সঠিক কোনো লজিক না। কেন লজিক না? কারণ আপনি এতটুকু আমাকে এনশিওর করেন যে আপনি এটা বুঝতেছেন কিনা যে এক্সাইটিং হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ স্যার, এটা কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট মানে হচ্ছে দা মুভি হচ্ছে সাবজেক্ট, এক্সাইটিং দা মুভি সাবজেক্টকে বোঝাচ্ছে, তাই এক্সাইটিং হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? জি স্যার। তো কমপ্লিমেন্ট হিসেবে কোন কোন পার্ট অফ স্পিচ বসে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তো এক্সাইটিং যদি কমপ্লিমেন্ট হয় তার নাউন হওয়ার যেমন সুযোগ আছে, অ্যাডজেক্টিভ হওয়ারও সুযোগ আছে। আছে না নাই? আচ্ছা স্যার। আছে। তো আপনি বললেন আপনার উত্তরে এক্সাইটিং মুভিকে মডিফাই করেছে, তাই এক্সাইটিং অ্যাডজেক্টিভ। তো এখন আমরা এটা কিভাবে বুঝবো যে এক্সাইটিং আসলে এটাকে মডিফাই করছে? কারণ পাশাপাশি আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়েছি, করিম ইজ এ টিচার। সেক্ষেত্রে আপনি আবার নির্বাক। টিচারটাও তো একটা নাউন হতে হ্যাঁ, পারে। টিচার নাউন, সেটা আপনি ডিরেক্টলি বুঝে ফেলেছেন। দুর্দান্ত। তো আমি তো বলতে পারি টিচার করিমকে মডিফাই করছে, তাই টিচার অ্যাডজেক্টিভ। বলতে পারি না? স্যার পারেন। পারি, কিন্তু বললে ভুল হবে কারণ টিচারটা নাউন। তো নাউন নাউনই হবে। ঠিক সেম ভাবে এক্সাইটিং আসলেই যে মডিফাই করছে সেটা আমি কেমনে বুঝবো? স্যার মুভিটা এক্সাইটিং ছিল।
তাহলে এর উপরেটাই আসি, সিইং তো বিলিভিং, হাউ তাই দিয়ে কোশ্চেন করলে ওইটা অ্যান্সার পাওয়া যায় আর কি, যে হুম, কিরকম ছিল মুভিটা। আচ্ছা তাহলে ও সিইং ইজ বিলিভিং, বিলিভিংটাই তো সিইং, মুভিটা যেমন এক্সাইটিং সিইংটাই হচ্ছে বিলিভিং, সেই ক্ষেত্রে আমি বিলিভিংটাকে কেন আমি অ্যাডজেক্টিভ বলবো না? আমি আসলে এতগুলো কথা বলতেছি এই কারণে যে কি লজিকটা একদম স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, একটা সিঙ্গেল লজিকেই যাবেন, যে লজিকে গেলে আপনার জিরান পার্টিসিপল সেপারেট হয়ে যাবে, মানে লজিক একটাই থাকবে, এই লজিকে এটাই জিরান, এই লজিকেই এটা পার্টিসিপল। যেমন আপনি এক্সাইটিং এর সময় যেভাবে চিন্তা করছেন, এখন দেখেন বিলিভিং এর সময় আপনি ঠিক ওইভাবে চিন্তা করতে পারছেন না, পারছেন? না স্যার। কিন্তু চিন্তা করতে হবে একটাই, এত বেশি চিন্তা করলে তাহলে প্রতি এক্সাম্পলে আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হতে থাকবে, তখন এগুলোকে আসলে শেখা যায় না আর কি। হ্যাঁ, সো আমরা এখানে একটা টেকনিক ফলো করার চেষ্টা করি যেটা আমরা নর্মালি অ্যাপ্লাই করে দিতে পারবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে জিরান পার্টিসিপলের জন্য সবচেয়ে টাফেস্ট জায়গা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা কি আদৌ জিরান নাকি পার্টিসিপল, এটা বের করাটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট। জিরান পার্টিসিপলের মধ্যে সবচেয়ে টাফেস্ট হচ্ছে এই পার্টটুকু। সো বি কেয়ারফুল, এখানে আমি যাই বলি না কেন মাঝে মাঝে আমরা ভুল করেই ফেলি। এখন আসেন একটা টেকনিক আপনাদেরকে শিখাই। দশ। দিস ইজ এ কাউ, সেন্টেন্সটা ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি সিরিজে থাকলে হি ইজ গুড, সেন্টেন্সটা এটা। ওমা, হি ইজ গুড সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা? আল্লাহু আকবার, হি ইজ গুড, ইজ ইট ওকে? জি স্যার, ওকেই তো। মানে হি ইজ বলতে তাদের অনেক কষ্ট হচ্ছে, সো দিস ইজ গুড, এটা তো আমাদের ব্যবহৃত একটা কমন বিষয়, দিস ইজ গুড। সো আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ কাউ, দিস ইজ গুড, এই দুইটা সেন্টেন্স ওকে। এখন স্যার হ্যাঁ বলেন। আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি দিস ইজ ভেরি গুড, এটা কি ওকে? জি স্যার, ওকে। যদি বলি দিস ইজ এ ভেরি কাউ, নট ওকে, এটা হবে না। এইবার একটু চিন্তা ভাবনা করে আপনারা বলেন যে দিস ইজ এ ভেরি কাউ কেন ওকে না, দিস ইজ ভেরি গুড কেন okay? স্যার স্যার ভেরিটা মিনিং। হচ্ছে অ্যাডভার্ব। স্যার ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, কিন্তু এখানে কাউ আছে এই কারণে এটা হচ্ছে না। আর সেকেন্ড সেন্টেন্সে
গুডটা হচ্ছে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ভেরি গুড। তার মানে ভেরি শব্দটা হচ্ছে নর্মালি অ্যাডভার্ব, সে মডিফাই করবে হচ্ছে ভার্ব কে, না হয় অ্যাডজেক্টিভ কে, না হয় অ্যাডভার্ব কে। তো দিস ইজ ভেরি গুড, এই সেন্টেন্সটা হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ ভেরি অ্যাডভার্ব হওয়ার কারণে সে গুড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে পেরেছে এবং সেন্টেন্সটা ওকে। কিন্তু আমরা যখন বলছি দিস ইজ দ্য ভেরি কাউ, ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, কাউ শব্দটা হচ্ছে নাউন। সো ভেরি শব্দটা কাউ শব্দটাকে মডিফাই করতে পারছে না। যেহেতু পারছে না, এই কারণে সেন্টেন্সটা আসলে হচ্ছে না। এতটুকু কি ওকে কিনা? জি স্যার। কমপ্লিমেন্টের ক্ষেত্রে আপনারা সিম্পলি একটা কাজ করতে পারেন। কমপ্লিমেন্টের আগে আপনারা চাইলে একটা ভেরি বসা দিতে পারেন। দ্য মুভি ইজ ভেরি এক্সাইটিং, মিলে? হ্যাঁ মিলে। মিলে স্যার। তাহলে এক্সাইটিং কি হবে, অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে? সাজেক্টিভ। অ্যাডজেটিভ। ভেরি গুড। জিরান না পার্টিসিপল তাইলে? পার্টিসিপল। পার্টিসিপেট। এইবার আসেন আরেকটু ক্রিটিক্যাল সিচুয়েশন। সিইং ইজ ভেরি বিলিভিং। এবার চিন্তা ভাবনা করে বলেন, মিলে না মিলে না? এটা তো হচ্ছে না। তো আওয়াজ যেহেতু কমে গেছে, স্যার জি স্যার ভেরি গুড দিয়ে কি করলাম একটু আবার একটু বোঝাবেন? মানে লাইনটা স্কিপ হয়ে গেছে। এই কেউ বলো। ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, যার কারণে দিস মুভি ইজ ভেরি এক্সাইটিং এটা অ্যাডজেক্টিভ। বা না সরি, দিস ইজ ভেরি গুড এটা ঠিক আছে, বাট ভেরি অ্যাডভার্ব কখনো নাউনকে মডিফাই করে না, যার কারণে দিস ইজ ভেরি কাউ এটা হচ্ছে হবে না। হ্যাঁ এটা বুঝতে পেরেছি, কিন্তু উপরে যে হচ্ছে দ্য মুভি ইজ ভেরি এক্সাইটিং, ভেরিটা অ্যাড করলো কেন? কমপ্লিমেন্টের টেকনিক যেটা বললো যে আপনার স্যার হচ্ছে একটা টেকনিক আর কি শিখাচ্ছে, যে কমপ্লিমেন্টের আগে ভেরি অ্যাড করে, এখনো এইটুকুই শিখাইছে। আপনি কি বুঝতে পারছেন নাকি আমাকে বলতে হবে? স্যার আপনারা যতটুকু বলেছে বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। সো যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে দ্য মুভি ইজ এক্সাইটিং, তার আগে আমি যখন ভেরিটা অ্যাড করেছি তখন এটা একটা অর্থবহ বাক্য হচ্ছে, কারণ ভেরি দ্বারা এক্সাইটিং কে মডিফাই করা সক্ষম। ভেরি এক্সাইটিং কে মডিফাই করতে পেরেছে বিধায় এটা একটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে। অতএব ভেরি যেহেতু এক্সাইটিং কে মডিফাই করতে পেরেছে বা করে ফেলেছে, সেই হিসেবে এক্সাইটিং তো আমার নাউন জীবনেও হওয়ার কথা না, তাই সে হবে আমার অ্যাডজেক্টিভ এবং সে হচ্ছে পার্টিসিপল। এরপরে আমরা আসছিলাম সিইং ইজ ভেরি বিলিভিং। ভেরিটা এখানে বসানোর পরে আমি জিজ্ঞাসা করেছি যে ভেরি বিলিভিং মানে এই সেন্টেন্সটা এখন ঠিক আছে কিনা। তো উত্তর যদিও বা কম পেয়েছি, সেক্ষেত্রে আমি যদি ভাগ করি, কারো কারো মনে হচ্ছে ভেরি বিলিভিং ঠিক আছে, আর কেউ কেউ কনফিউজ যে এটা আসলেই ঠিক আছে কিনা সেটাই তারা বুঝতেছেন। মোস্ট প্রবাবলি এতটুকু পর্যন্ত বোধহয় আমি ডিসিশনে যেতে পারি আর কি। হ্যাঁ, তো যারা বুঝতে পেরেছেন যে ভেরিটা বিলিভিং কে মডিফাই করে নাই, তারা 100% সঠিক। অতএব বিলিভিং হচ্ছে আমার নাউন এবং জিরান। কিন্তু যারা স্টিল কনফিউশনে আছেন যে ভেরিটা আসলে মডিফাই করতে পারছে কি পারে নাই, এটাই তারা বুঝে নাই। তো তাদের জন্য আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আপনারা কমপ্লিমেন্টকে সাবজেক্ট বানাই দিবেন, সাবজেক্টকে কমপ্লিমেন্ট বানাই দিবেন। ফর অ্যান এক্সাম্পল, বিলিভিং ইজ সিং। এখানেও দেখতে পারেন এক্সাইটিং ইজ দ্য মুভি।
এটা যদিও বা লাগবে না, কারণ এটা ইজিলি আপনারা বুঝে ফেলেছেন, তারপরও বলার সুবিধার্থে বলা আর কি। হ্যাঁ? এখন দেখেন বিলিভিং ইজ সিং, এটাও কি ঠিক মনে হচ্ছে না? জি স্যার। আচ্ছা, আবার এক্সাইটিং ইজ দ্য মুভি, এটা কি কারো ঠিক মনে হচ্ছে? না স্যার। না স্যার। তো কারণটা হচ্ছে, এটা ঠিক মনে হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে বিলিভিং সাবজেক্টের জায়গায় বসতে পারছে এবং সে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারতেছে বিধায় সেন্টেন্সটাকে ঠিক মনে হচ্ছে। কিন্তু এই জায়গায় এক্সাইটিং সাবজেক্টের জায়গায় বসলেও সে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারছে না, এই কারণে সেন্টেন্সটাকে সঠিক মনে হচ্ছে না। সো আমরা দুইটা ওয়েতে কমপ্লিমেন্টকে টেস্ট করে দেখতে পারি। ফার্স্ট ওয়ে হচ্ছে কমপ্লিমেন্টের আগে আমরা ভেরি বসাই দেখব, যদি বের করতে পারি পারলাম, আর না পারলে কমপ্লিমেন্টটাকে সাবজেক্ট বানাই দিব। সেই ক্ষেত্রেও যদি বের করতে পারে করলাম, এটা তো যদি আমরা না পারি, কি বললাম? ওমা, কি বললাম যে লাস্টে? স্যার কমপ্লিমেন্টটাকে সাবজেক্ট আর সাবজেক্টটাকে কমপ্লিমেন্ট করে দিয়ে যদি মিলে আর কি। হ্যাঁ, তাহলে আমরা কয়টা ওয়েতে কমপ্লিমেন্টকে টেস্ট করার ওয়ে বলছি? কয়টা? দুইটা ওয়েতে। দুইটা, একটা হচ্ছে ভেরি দিয়ে আর একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসাই। আর এই দুইভাবেও যদি বুঝতে না পারি, সবাই এই কথাটাই বলেন, এই দুইভাবেও যদি বুঝতে না পারি, এই দুই ভাবে যদি বুঝতে না পারি। তাহলে পরীক্ষায় আনসার করার দরকার নাই, কারণ আর কোনো ওয়ে নেই। ঠিক আছে? জি স্যার। এবার আসি আরেকটা জিনিস, আমরা অনেক সময় এই ধরনের কিছু সেন্টেন্স পাই, পার্টিসিপল ফ্রেজ আমরা পড়েছিলাম, পাংচুয়েশন। আমি একটু যাচ্ছি, আপনারা ভুলে গেছেন এটা আমি জানি, কারণ পড়ালেখার ধারে গেছে কেউ নাই। এই যে পার্টিসিপল ফ্রেজের পাংচুয়েশন আমরা যখন শিখেছিলাম, তখন আমি আপনাদেরকে বলেছিলাম পার্টিসিপল ফ্রেজ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তারপরে অবশ্যই কি দিতে হবে? একটা কমা দিতে হবে। কি দিয়ে সেন্টেন্স শুরু হলে বলছিলাম? পার্টিসিপল ফ্রেজ। ভেরি গুড। তার মানে এই যে ফ্রেজ গুলো শুরু হচ্ছে, এই ফ্রেজটাকে আমরা কি ফ্রেজ বলেছি? পার্টিসিপল ফ্রেজ বলছি। কি বলছি? পার্টিসিপল ফ্রেজ। ভেরি গুড। তাহলে এটা কোন ফ্রেজ? পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ। এটাও কোন ফ্রেজ? পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ। তাহলে এখন আমি যদি সিম্পলি জিজ্ঞেস করি ওয়ার্কিং কি জিরান না পার্টিসিপল, তাহলে আনসার কি হবে? পার্টিসিপল। সহজ না বিষয়টা? জি স্যার। হ্যাঁ। আর এই ফ্রেজটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, যেহেতু পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। ভেরি গুড। জিরান ফ্রেজ দিয়ে কখনো সেন্টেন্স শুরু হবে না, পার্টিসিপল ফ্রেজ। ওকে, নাম্বার ওয়ান। এবার আপনাদেরকে কিছু মজার মজার জিনিস শিখাই। আমি কি একদম শুরুতে বলেছিলাম আপনাদেরকে যে আধুনিক গ্রামারে জিরান্ড এবং পার্টিসিপলের কোনো পার্থক্য থাকে না? জি স্যার বলেছিলেন। হুম, এটা মাথায় রাখবেন। কেন থাকে না সেটাও আমি পরে বলে দিব আপনাদের। বাই দ্য ওয়ে, নাও ওয়াকিং স্টিক, বলেন তো ওয়াকিং কি জিরান্ড না পার্টিসিপল? স্যার জিরান্ড হবে। কেমনে পাইছি? স্যার এই স্টিক ফর ওয়াকিং।
ফর দিয়ে মিলতেছে। ভেরি গুড। স্টিক ফর ওয়াকিং, ফর দিয়ে মিললে হচ্ছে জিরান, তাই না? আচ্ছা, এখন যে এক্সাম্পলটা দিব এটা পরীক্ষায় আসলে আসলে কি করবেন দেখেন। ওয়াশিং মেশিন, বলেন ওয়াশিং কি জিরান না পার্টিসিপল? জিরান। কেন? মেশিন ফর ওয়াশিং, আর ফর দিয়ে মিলতেছে মেশিন ফর ওয়াশিং। আমি যদি বলি মেশিন ইজ ওয়াশিং, হয় না? এটা কি আপনি কেন, আপনি মেশিনকে কি ওয়াশিং আপনি মেশিনে, আপনি কি ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকে কাপড় দেন, নাকি আপনি সুইচ টিপ দেন সে নিজে নিজে পরিষ্কার করে? সুইচ টিপিং। তাহলে মেশিন ইজ ওয়াশিং হয় না? জি স্যার, হয়। এবার আমাকে প্রুফ করেন যে ওয়াশিংটা আমি আসলে কিসের বেসিসে এটাকে জিরান বলবো বা পার্টিসিপল বলবো। অনেক তো পড়ালেখা করলেন। আসেন এবার, এই যে ওয়াশিং মেশিন, এটাকে আমি ফর দিয়েও টেস্ট করে মিলছে, ইজ দিয়েও টেস্ট করে মিলছে। কারো কোনো আপত্তি বা সমস্যা আছে এতটুকুতে? না স্যার। না না। তাহলে উই আর স্টিল ইন কনফিউশন দ্যাট এই জায়গায় ওয়াশিংটা কি জিরান না পার্টিসিপল, তাই না? দেখেন, এই যে একটু আগেই বললাম এবং গত ক্লাসে বলেছি, আধুনিক গ্রামারে জিরান এবং পার্টিসিপলের কোনো পার্থক্য করা হয় না এইসব ফালতু কারণে। আর ট্রেডিশনাল গ্রামারে যেহেতু জিরান পার্টিসিপলের পার্থক্য আছে, তাই ট্রেডিশনাল গ্রামারে অবশ্যই এটাকে হয় জিরান নয় পার্টিসিপল অবশ্যই বলা হবে। তো এখন ট্রেডিশনাল গ্রামার কি করছে, গায়ের জোর কাটানো শুরু করছে। গায়ের জোর কি? তো ট্রেডিশনাল গ্রামার বলতেছে যে, আমি যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে শুনেন। ওয়াকিং এর বাংলা অর্থ কি? হাঁটা। হাঁটা। আর স্টিক মানে? লাঠি। তাহলে ওয়াকিং স্টিক মানে কি? হাঁটার জন্য লাঠি। হাঁটার জন্য লাঠি। তার মানে স্টিক এবং ওয়াকিং এই দুইটা শব্দ মিলে সম্পূর্ণ নতুন একটা জিনিস জি স্যার। নতুন একটা, সেটা হচ্ছে যে হাঁটার লাঠি। এই জন্য ট্রেডিশনাল গ্রামারে বলছে এটাকে কম্পাউন্ড নাউন হিসেবে ট্রিট করতে, কম্পাউন্ড নাউন। এই প্রেক্ষিতে এটাকে আমরা জিরান বললাম, যদিও আপনারা ফর দিয়ে মিলাইছেন, স্টিক ইজ ওয়াকিং হয় না। ঠিক সেম ভাবে মেশিন মানে যে কোনো মেশিন, আর ওয়াশিং মেশিন মানে শুধুমাত্র কাপড় ধোয়ার মেশিন। সো মেশিনের আগে ওয়াশিং শব্দটা যোগ হয়ে
শুধুমাত্র একটা জিনিসকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। তৃতীয় একটা জিনিসকে বোঝাচ্ছে। ওয়াশিং একটা জিনিস, মেশিন একটা জিনিস, ওয়াশিং মেশিন আরেকটা জিনিস, তৃতীয় আরেকটা বিষয়। তো এই কারণে এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কম্পাউন্ড নাউন, এই জিনিসটা আপনাদেরকে যে আমি শিখাইলাম ট্রেডিশনাল গ্রামার অনুসারে, এটাও একটা ভুল কনসেপ্ট, কিন্তু গায়ের জোরে এটাকে আপনাকে জিরান শেখানো হচ্ছে ট্রেডিশনাল গ্রামারে, গায়ের জোরে। অতএব ওয়াশিং, গায়ের জোরে হচ্ছে আমাদের এখানে জিরান। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই ধরনের কনফিউজিং থাকলে স্যার আমরা এক্স্যাক্টলি, এটাকে এইসব ফালতু কারণেই আধুনিক গ্রামারে জিরান এবং পার্টিসিপলের পার্থক্য করা হয়। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে আরো প্রুফ দিতে পারবো, তার আগে আরেকটু টুকটাক শিখি। শিখার জন্য কি এক্সাম্পল বেরিয়ে আছে? আচ্ছা, আই স হিজ রিডিং। রিডিংটা কি জিরান না পার্টিসিপল? জিরান। কেন? স্যার হিসটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হয়, নাউনের কাজ করছে। পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে ডিটারমিনার বললে মনে হয় একদম সুবিধা হয় না? জি স্যার। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে তো ডিটারমিনারই। অতএব হিজটা হচ্ছে আমার ডিটারমিনার। ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। নাউন বসে। আচ্ছা, ভেরি গুড লজিক। তাহলে আই স করিমস রিডিং, এখানে এই রিডিংটা কি? জিরান। কেন? এক্ষেত্রে তো ডিটারমাইনার আছে। করে ভেরি গুড। সবাই এই জায়গাটা একটু খেয়াল করেন। হি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, আর হিস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। এতটুকু আমরা জানি। জি স্যার। এটা হচ্ছে প্রোনাউনের বেলায়। কার বেলায়? তাহলে নাউনের বেলায় কি হবে? এ করিম সাবজেক্টিভ প্রোনাউন, হি সাবজেক্টিভ প্রোনাউন, করিম সাবজেক্টিভ প্রোনাউন। হি এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম, তাহলে করিমের অবজেক্টিভ প্রোনাউন কি? করিমস। না, করিম। করিম। নাউনের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট সেম। হি এর ক্ষেত্রে প্রোনাউনের ক্ষেত্রে হি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, নাউনের ক্ষেত্রে করিম হচ্ছে সাবজেক্টিভ নাউন, প্রোনাউনের ক্ষেত্রে হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, নাউনের ক্ষেত্রে করিম হচ্ছে অবজেক্টিভ নাউন, প্রোনাউনের ক্ষেত্রে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। তাহলে নাউনের ক্ষেত্রে পসেসিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার কি? করিমস। করিমের। সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, করিম। তাহলে হিজটা এখানে যেমন ডিটারমিনার, করিমসটাও এখানে কি? ডিটারমিনার। ডিটারমিনার। অতএব এই দুই রিডিং আমার এখানে কি? জিরান। নাউন জিরান। জিরান। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আমি কি এটা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এবার তাহলে একটা জিনিস শিখেন, হিমটা এখানে কি, অবজেক্ট নাকি অবজেক্ট নাম? অবজেক্টের পরে ঠিক সেম ভাবে এখানে করিমটাও কি? অবজেক্ট। তো ডিটারমিনারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা নাউন হয়, আর অবজেক্টের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা হবে কি? সিম্পল। কি হবে? স্যার পার্টিসিপল। পার্টিসিপল হবে। ভেরি গুড।
ওয়েভ। এখান থেকেও প্রশ্ন পরীক্ষায় আসে, মনে থাকবে এটা। জি স্যার। Russian writing. দেখি এটা টেস্ট করেন। I say Russian writing. রাইটিং জিরান্ডার পার্টিসিপল, পার্টিসিপল। লজিক সহকারে বলতে হবে আমাকে। স্যার এটা হচ্ছে রাশিয়ানটা হচ্ছে অবজেক্ট, আর রাইটিং অবজেক্টটাকে মডিফাই করছে, এই কারণে অ্যাডজেক্টিভের কাজ করাতে এটা পার্টিসিপল। মডিফায়ার কোনো কিছু তো আমি শিখাই নাই। আপনি বলতে পারেন রাশিয়ান হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা পার্টিসিপল, একটু আগে যেটা বললাম। ওকে, তাহলে সবাই কি জিরান্ড? কেউ পার্টিসিপল, কেউ কি জিরান্ড আছে? Yes, আছে এখানে। হ্যাঁ, জিরান্ডের আপনার লক্ষ্য লজিকটা কেস আছে। হুম জিরান্ডের জিরান্ডের কোনো লজিক আছে ভাইয়া? Russian adjective. নাইস। দেখেন আমি যে দিলাম আই স রাশিয়ান রাইটিং, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা। এবার বুঝান আমাকে, রাইটিং কি জিরান্ড পার্টিস? পার্টিসিপল। Sir, এটাই পড়েন না, পড়ে আনসার দেন। কি বুঝলেন মজা? আমি যদি রাশিয়ানকে অবজেক্ট চিন্তা করি, তাহলে আমি একজন রাশিয়ানকে দেখেছি যে লিখছিল, তাই না? সো রাশিয়ান হচ্ছে আমার অবজেক্ট এবং রাইটিং হচ্ছে পার্টিসিপল। কিন্তু আমি যদি রাইটিং কে অবজেক্ট হিসেবে চিন্তা করি, কেমন রাইটিং? রাশিয়ান। বিউটিফুল রাইটিং, রাশিয়ান রাইটিং। বিউটিফুল রাইটিং, রেড রাইটিং, গ্রিন রাইটিং, ব্লু রাইটিং, ব্ল্যাক রাইটিং, ইন্ডিয়ান রাইটিং, রাশিয়ান রাইটিং। সো এটা হচ্ছে এখানে আবার অ্যাডজেক্টিভ। সো আই স রাইটিং which was blue, which was beautiful, which was green, which was Russian, তাই না? সো এটাকেও কি আমি দুইভাবে চিন্তা করতে পারছি না? কি বলেন? জি স্যার। তার মানে এটা চিন্তার উপর বেস করে জিরান্ডা হয়, পার্টিসিপল হয়। এই কারণে আধুনিক গ্রামারে আসলে জিরান্ডা পার্টিসিপলের কোনো পার্থক্য নাই। সো টেনশনে কিছু নাই। এই এই ধরনের এক্সাম্পল পরীক্ষায় আসবে না। এটা একটা বাইরের বই থেকে নেওয়া এক্সাম্পলটা, যেখানে আমি মূলত পাইছিলাম আর কি জিরান্ডার পার্টিসিপলের আসলে আধুনিক গ্রামারে পার্থক্য নাই, সেখানে এই এক্সাম্পলটা দিছিল, আমি আপনাদেরকে দেখাইলাম আর কি আসলে বিষয়গুলো হচ্ছে এভাবে হয়। সো আপনাদেরকে পরীক্ষায় যদি জিরান্ড এবং পার্টিসিপলের থেকে প্রশ্ন আসে, কয়েকটা জিনিস মাথায় রাখলে হবে। সেটা হচ্ছে এই এই জিনিসগুলো সাবজেক্ট অবজেক্ট কিনা, ডিটারমিনারের পর আছে কিনা একটা শব্দ নাকি একাধিক শব্দ, আর কমপ্লিমেন্ট হিসেবে, আর পাশাপাশি কম্পাউন্ড নাউন। এর বাইরে আর কিছু থেকে আসবে না আশা করি। কারণ এর বাইরে প্রশ্ন করলে আটকে যাওয়ার সুযোগ থাকে।
তো জিরান্ড এবং পার্টিসিপল এখান থেকে আসলে প্রশ্ন করাটাই বন্ধ করে দেওয়া উচিত, কারণ হচ্ছে এই ধরনের ভুলভাল জিনিসগুলো শেখানোর কোনো মানে হয় না আমাদের পোলাপাইনকে। আমরা টিচাররা যতই পড়াই না কেন, এরপরও দেখা যায় যে কি প্রশ্ন করার পরও আপনারা পারেন না। কেন পারেন না? কারণ দুইটা কনসেপ্টই একসাথে আসলে মাঝে মাঝে অ্যাপ্লাই করে ফেলে, আধুনিক গ্রামার অ্যাপ্লাই করে ফেলে, ট্রেডিশনাল গ্রামার অ্যাপ্লাই করে ফেলে। তো এই কারণে স্টুডেন্টরা আসলে ধরতে পারে না। তবে আমি ইন এ নাটশেল যে জিনিসটা লিখেছি এটা মাথায় রাখার চেষ্টা করবেন, এই ছক দুইটাই। জাস্ট এই দুইটা ছক যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে জিরান্ড আর পার্টিসিপল কিছুই না। এই দুইটা ছকের উপরে সবকিছু আছে, এর বাইরে কিছুই নেই। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের জিরান্ড এবং পার্টিসিপল আলহামদুলিল্লাহ আমাদের লেকচার 4 শেষ হয়েছে। আগামীকাল আমরা লেকচার 5 ধরবো। আর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে আমরা একটু টেনে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ আমি অনেক কম কম পড়াচ্ছি। যদিও বা কম পড়ানোতে আমি অভ্যস্ত, বেশি পড়াতে পারি না, বেশি পড়াতে ভালো লাগে না। তবে যেই গতিতে যাচ্ছি 40-50টা ক্লাস চলে যাবে শেষ করতে, আর একটু তাড়াতাড়ি শেষ করা দরকার। স্যার একটা কথা বলবো। জি। স্যার ওই আমাদের স্যার হচ্ছে আপনার ক্লাসগুলো স্যার ক্লাস 10 এর পরে হচ্ছে মানে 10টা ক্লাসে পরে আর আপলোড করা হয়নি, তো অনেক সময় তো স্যার মিস হয়ে যায়। রেকর্ডিংটা যদি একটু আর কি আচ্ছা মানে আমি বলে আপলোড দিব, করা যায়। ঠিক আছে বলে দিব, বলে দিব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।